17 মাস পরে হঠাৎই দিল্লিতে বসে আওয়ামী লীগ বলছে আমাদের জনপ্রিয়তাকেই ভয় পাচ্ছে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন এখানেই, এই 17 মাসে আওয়ামী লীগ কি চুপ ছিল, নাকি তারা আড়ালে থেকে নিজেদের প্রত্যাবর্তনের জমি তৈরি করছিল? আজকের এই সাংবাদিক বৈঠক হঠাৎ নয়, এটা 17 মাসের নীরব রাজনৈতিক প্রকাশ্য ঘোষণা। প্রশ্ন আসছে অনেক, এই 17 মাসে আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগ কি কি বার্তা পাঠিয়েছে? ভারতে বসে কার কার সঙ্গেই বা যোগাযোগ রেখেছে দলটির শীর্ষ নেতৃত্ব? দিল্লি, কলকাতা, আগরতলা কোথায় কি রাজনৈতিক তৎপরতা চালিয়েছে দলটি? অন্তর্বর্তী সরকার ক্ষমতা এসে এমন কি করেছে জানিয়ে এত বিতর্ক বাড়ছে? শেখ হাসিনার নামে কটা মামলা হয়েছে, আর কটা মামলাতেই সাজার ঘোষণা এসেছে, আর কটা মামলা এখনো পাইপলাইনে রয়েছে? তুমি জানো যে গতকাল দিল্লিতে আওয়ামী লীগের দুজন শীর্ষ নেতা সাংবাদিক বৈঠক করেছেন, এবং সেই সাংবাদিক বৈঠকের আলোচনায় যে বিষয়গুলো উঠে এসেছে তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রথম 17 মাসে প্রকাশ্য আওয়ামী লীগের পক্ষ থেকে একেবারে যেটিকে বলা হয় অফিসিয়াল স্টেটমেন্ট তারা দিলেন, এবং সেই স্টেটমেন্টটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তুমি কিভাবে দেখছো বিষয়টি? দিল্লি বা কলকাতা বা আগরতলা থেকে ডাক দিলে মামা আমার হাতটা ধরো, বাংলাদেশিরা কি হাতটা ধরবে? ধরবে না তো। তুমি বললে আওয়ামী লীগের শীর্ষ নেতারা কোথাকার, দলটা কোথাকার? বাংলাদেশের মাটিতে তো আওয়ামী লীগের শীর্ষ নেতা, তারা বাংলাদেশের মাটিতে বসে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিতে পারছে না কেন? সাংবাদিক সম্মেলন করতে পারছে না কেন? দলটা কোথায় করবে? সমর্থনটা কোথায় পেতে হবে? ভারত সরকারকে আবার একটা বিদ্বেষমূলক পরিবেশে ফেলার একটা প্রবল চেষ্টা। মুক্তিযুদ্ধের পাশে ভারত সরকার দাঁড়িয়েছিল, আওয়ামী লীগের যুদ্ধে কিন্তু ভারত সরকার পাশে দাঁড়াবে না, এটা আমার ব্যক্তিগত অভিমত। কেন দাঁড়াবে? বাংলাদেশের জনগণের কাছে যাদের স্থান নেই, ভারত সরকার তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাশে দাঁড়িয়েছিল, আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছিল নাকি? গোটা জাতির পাশে দাঁড়িয়েছিল। এসব করার মানে কি? আমাদের দেশকে বিব্রত করা হচ্ছে, আমাদের সরকারকে বিব্রত করা হচ্ছে। তুমি ওখানে তোমার থাকার পরিবেশ ছিল না, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুমি এখানে বসে তোমাকে এখানে সসম্মানে, রাষ্ট্রীয় সম্মানে, নিরাপত্তায় তুমি কাজ করো, তুমি তোমার দল গঠন করো, ভেতর করো, বাংলাদেশের মাটিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করো, তোমার দলকে, কোনো ক্ষতি নেই। ভারতের মাটিতে কেন ব্যবহার করছো? কেন? ভারত সরকার কি বলেছে? অনুমোদন দিয়েছে? এসবের মানে কি? আমাদের বিব্রত করা। 17 মাস কেন? বাংলাদেশ বিব্রত থাকলে ভারত বিব্রত থাকবে। এর প্রমাণ আমরা এই 17 মাসে তো পেলাম। বাণিজ্যিক ঘাটতি, ভিসা নীতি বদল, ভিসা বন্ধ, সব দিক থেকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হচ্ছে। এসবের মানে কি? আমি জানি না। আওয়ামী লীগ, তোমরা দেশ থেকে উৎখাত হয়েছো, তোমরা বাংলাদেশের মাটিতে গিয়ে করো আন্দোলন, সংঘর্ষের মুখোমুখি হও, সত্যি না মিথ্যে আন্তর্জাতিক দরবারে তোমরা আবেদন জানাও। এরপরেই অন্তর্বর্তী সরকারের তরফ থেকে ভারত সরকারের কাছে আবেদন জানাবে, আবার দুপক্ষে টানাপোড়েন, কথাবার্তা শুরু হবে। যা হয়েছে অতীতে আমরা দেখেছি। নিজে ক্ষমতায় থেকেছো, নিজে তুমি যদি বলো ষড়যন্ত্র, তুমি ষড়যন্ত্র আটকাতে পারোনি, তাহলে তুমি ব্যর্থ। দেখো, গতকাল যে দিল্লিতে সাংবাদিক বৈঠক করেছেন তাতে দুজন শীর্ষ আওয়ামী লীগ নেতা ছিলেন, একজন প্রাক্তন বিদেশ মন্ত্রী এবং আওয়ামী লীগের সাংগঠনিক একজন নেতা হাসান মাহমুদ এবং মহিদুল হাসান চৌধুরী। এই দুই নেতা প্রকাশ্যে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, আর এই খবর কিন্তু আজকে ভারতের বেশ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যম খবরের শিরোনাম করেছে। এবার দেখো, 17 মাস পর আজকে এই যে প্রকাশ্য আওয়ামী লীগের সাংবাদিক সম্মেলন, এতে দোষের কিছু নেই। আমরা যদি খুব নিরপেক্ষ দৃষ্টিতে দেখি, সাংবাদিক সম্মেলন করে তাদের রাজনৈতিক অবস্থান কিংবা তাদের বিরুদ্ধে যে তাদের ভাষায় যে তারা একটি গভীরতর ষড়যন্ত্রের শিকার হয়েছেন সেটা তারা বলতেই পারেন। কিন্তু তুমি যে একদম প্রাসঙ্গিক এবং সঙ্গতপূর্ণ প্রশ্ন তুলেছো যে আবার ঢাকা দিল্লি সম্পর্কের মধ্যে একটা তিক্ততা, একটা বাতাবরণ তৈরি হয়ে যাবে এই সাংবাদিক সম্মেলন করার পর, কারণ এটা তো সত্যিকারের অর্থে আমরা যেটা বরাবর খুব দৃঢ়তার সঙ্গে বলছি যে গত 15 বছর বাংলাদেশের অভ্যন্তরে যে ভারত বিরোধিতার যে বাতাবরণ তৈরি হয়েছে সেটি শেখ হাসিনার সময়তেই সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক চেহারা পেয়েছে। এমনকি শেষ সময় 2024-এর যখন বাংলাদেশের নির্বাচন হচ্ছিল তার আগে আমরা দেখেছি যে এন্টি ইন্ডিয়ান মুভমেন্ট ছিল সেখানে। প্রায় 1 বছর ধরে ইন্ডিয়ান পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছিল, এবং বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে প্রকাশ্যে ভারতীয় পণ্য পোড়ানো হয়েছিল, ভারত বিরোধী স্লোগান দেওয়া হয়েছিল। তখন কিন্তু শেখ হাসিনার প্রশাসন, আমি বলবো দিল্লির বন্ধু শেখ হাসিনার প্রশাসন কিন্তু তখন ভারত বিরোধিতাকে আটকাতে পারেনি, বরং সেই সময়ে এই একটা বিষ বাষ্পের মতো ছড়িয়ে পড়েছিল গোটা বাংলাদেশ জুড়ে। তার কিন্তু আমরা ধারাবাহিকতা
পরবর্তীতে ডক্টর ইউনূসের সরকার আসার পরও কিন্তু আমরা একই রকম ভাবে দেখেছি, এবং কখন দেখেছি আরো বেশি করে, যতবার দলটির সভানেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বার্তা প্রকাশ পেয়েছে, কিংবা তাদের যে রাজনৈতিক ভেরিফাইড পেজ রয়েছে ফেসবুক, সেখানে বিভিন্ন রকমের রাজনৈতিক কর্মকাণ্ড ঘোষণা করা হয়েছে, বা আমরা ওই যে ঝুটিকা রাজনৈতিক মিছিল কিংবা কমপ্লিট শাটডাউনের নামে যে রাজনৈতিক কর্মসূচি দেয়া হয়েছিল, এই সব কর্মসূচি বা এই সব ফেসবুকের পোস্টিং এর কারণে কিন্তু বাংলাদেশে একটা নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল, সেটা আমরা দেখেছি। এবং শেষ পর্যন্ত তুমিও জানো, আমরা এটা নিয়ে আমরা কয়েকটা পর্ব করেছি, এই ঢাকা দিল্লির রাষ্ট্রদূতদের তলব পাল্টা তলবের ঘটনা। সেই তলব পাল্টা তলবের একটি অন্যতম ঘটনাও কিন্তু এই ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা নেত্রীদের অতি সক্রিয় স্টেটমেন্ট, এই অডিও বার্তা, এটাও কিন্তু একটা অন্যতম অংশ ছিল। এবং সামনে নির্বাচন, তাদের বক্তব্য থাকতেই পারে, এবং সেই বক্তব্যে আবার নতুন করে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আবার উত্তপ্ত হবে, এটাই তো তুমি বলতে চাইছো, তাই তো? একই তো, আমি তো সেটাই বলতে চাইছি। সাংবাদিক সম্মেলন করে দেশের মানুষকে বার্তা, গোটা পৃথিবীতে বার্তা, সেটা ভারতের মাটিকে ব্যবহার করে কেন? হাসান মাহমুদ উনি তো ভারতেও নেই, উনি তো লন্ডনে রয়েছে, তো এই সাংবাদিক বৈঠক তো তিনি লন্ডনে করতে পারতেন, দিল্লিকে কেন বেছে নিলেন? বা অন্যান্য, শুধু আমি ধরে নিলাম তর্কের খাতিরে শেখ হাসিনা দিল্লিতে রয়েছেন, বা অন্যান্য প্রচুর আওয়ামী লীগের নেতা নেত্রী যারা বলতে পারেন, বলেছেন তাদের সরকারে যখন তারা ছিলেন, আওয়ামী লীগের সরকারে ছিলেন, তারা প্রচুর অনেক শীর্ষ নেতা নেত্রী তারা বিভিন্ন সময় প্রেস করেছে, তারা সেই দেশে কেন বললেন না? কেন ভারতের মাটিতে এসেই তাদেরকে বলতে হচ্ছে? ভারত সরকার বাংলাদেশের মানুষের পাশে থাকতে চায়, বাংলাদেশের সরকারের পাশে থাকতে চায়। তার মানে তো এই নয় যে ভারতকে সবাই ইউজ করবে। তুমি ইউজ করে জায়গা তৈরি করবে, আবার তোমার দেশ থেকে সেটা বিদ্বেষমূলক পরিবেশ তৈরি হবে, ভারত সেটাকে কেন মান্যতা দেবে? আমি একজন ভারতবাসী হিসেবে বলছি, আমি বাংলাদেশের বিরুদ্ধে নই, বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে, নাগরিক অধিকারের পক্ষে আমরা কথা বলি, আমাদের পলিসি তাই। কিন্তু এমন কিছু হবে না যাতে ভারত বাংলাদেশের মধ্যে আবার সরকারি পর্যায়ে একটা টানাপোড়েন পরিস্থিতি তৈরি হবে। তোমরা রাজনীতিটা তো করো বাংলাদেশের মাটিতে বসে, সে দেশের জনগণ তোমাদের সমর্থন দেয়, এই রাজনীতিটা বাংলাদেশের মাটিতে বসে হোক। আমি সেটাই বললাম যে আত্মপ্রকাশ তো ধরো 17 মাস পর তাদের এই যে অফিসিয়ালি আত্মপ্রকাশ, সেটা তো অন্য দেশের মাটি ব্যবহার করে ও হতে পারতো বা করতে পারতেন তারা, তাই না? যে কোনো দেশের ক্ষেত্রেই তো এটা হবে, যে কোনো দেশের ক্ষেত্রেই এটা হবে। এটা যদি লন্ডনে বসে করে, অন্তর্বর্তী সরকার তো লন্ডনকেও বলবে না, লন্ডনে মূল রাজনৈতিক লড়াইটা তো বাংলাদেশের মাটিতে বসে। দেখো দেখো আমি বলছি, আমি সেন্টিমেন্টটাকে বোঝার চেষ্টা করো। পরমাশিস, আমার যেটা মনে হয়েছে, যতটা পালস আমরা বুঝতে পারি, আমি বুঝতে পারি, ভারতে বসে যে কোনো জিনিস করলে সেখানে পজিটিভ নেগেটিভ দুটো অ্যাপ্রোচিং খুব গভীরে যায়। ভারতে বসে করলে পজিটিভের বিষয়টিও খুব দ্রুত বাংলাদেশে ইম্প্যাক্ট ফেলে, আবার নেগেটিভটাও দ্রুত ইম্প্যাক্ট ফেলে। সেক্ষেত্রে তো বাংলাদেশ, ভারতের মাটিটা তো ব্যবহার করা উচিতই না। আমি সেটাই বললাম, ভারতের মাটি তো ব্যবহার করা উচিতই না। দেখো কিন্তু এর মধ্যে একটা ডিপ্লোম্যাসি আছে, মানে আওয়ামী লীগ খুব সূক্ষ্মভাবে ভারতের মাটিটি আবার ব্যবহার করার চেষ্টা করেছে। সেটা যদি আমি বলি, তাহলে দেখো, জাতিসংঘ বা আন্তর্জাতিক মানবাধিকার মহলের একেবারে নজর দিল্লির দিকে রয়েছে, যেহেতু শেখ হাসিনা এখন দিল্লিতে রয়েছেন। শুধু তাই নয়, পশ্চিমা কূটনৈতিক মহলে একটা বার্তা তারা পৌঁছে দিতে পেরেছেন এখান থেকে, যে বাংলাদেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ। এবং আন্তর্জাতিক গণমাধ্যম, সেটাও দিল্লি বেসড, জানো যে দেশ বিদেশের সমস্ত আমাদের উপমহাদেশীয় বড় বড় যত চ্যানেল রয়েছে, গণমাধ্যম, তার ব্যুরো অফিস দিল্লিতে রয়েছেন। খুব সহজেই এখান থেকে যে কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট যদি দেয়া হয়, তাহলে দ্রুতই আন্তর্জাতিক মহলে বার্তা পৌঁছে যাবে। মানে এটা আওয়ামী লীগের একটা রিস্ট্র্যাটেজি ধরে তারা দিল্লিকে বেছে নিয়েছে, তাই না? 100% ইউজ করেছে। দিল্লির মাটিটা ব্যবহার করে কোনো কিছু করলে যেটা যত তাড়াতাড়ি গোটা বিশ্বে পৌঁছে যাবে, সেটা আন্তর্জাতিক গণমাধ্যম হোক, বিশ্ব কূটনীতিকরা হোক, সব জায়গায় পৌঁছে যাবে। সে মাটিটাকে পুরো ইউজ করলো, ব্যবহার করলো। সেক্ষেত্রে করে কি হলো, বাংলাদেশের সাধারণ মানুষের কাছে একটা বার্তা পৌঁছে গেল, পাশাপাশি যে ভারতকে পুরোপুরি, ভারত হয়তো পাশে থাকছে। দিল্লিতে বসে এটা করছেন কি করে? তার মানে ভারতের মদত আছে। এটা অফিসিয়াল না হলেও মানুষের মনে কিন্তু ছাপটা ফেলবে নিঃসন্দেহে। আজ 17 মাস পরে আনুষ্ঠানিকভাবে দুজন শীর্ষ নেতা আওয়ামী লীগের তারা সাংবাদিকদের মুখোমুখি হলেন। তার মানে তো এই নয় যে এই দুই নেতা 17 মাসে তারা গোপনে বিভিন্ন জায়গায় অবস্থান লুকিয়ে তারা সংবাদ মাধ্যমে মুখোমুখি হননি। আমি তো যতদূর জানি, এই দুই নেতা বিভিন্ন সময় ভারতীয় গণমাধ্যমেও তাদের বক্তব্য দিয়েছেন। আর এখানে কলকাতায়, নিউ টাউনে, দিল্লিতে থাকা আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতা নেত্রীও নিয়মিতভাবে ভারতের গণমাধ্যমে তারা তাদের রাজনৈতিক বক্তব্য সেটা দিয়েছেন। কিন্তু 17 মাসে এই দলটির
সক্রিয়তা শুধুমাত্র গণমাধ্যম নির্ভর ছিল না কিন্তু, কারণ তুমি জানো যে এই 17 মাসে দিল্লিতে কূটনৈতিক বলয়, থিঙ্ক ট্যাঙ্ক বা আন্তর্জাতিক মিডিয়ার যেমন তারা নজরে আনার চেষ্টা করেছে, ঠিক একই রকম ভাবে কলকাতায় বাংলাদেশ কেন্দ্রিক গণমাধ্যম বা নাগরিক সমাজকেও তারা বিভিন্ন ভাবে একটা অ্যাসেম্বল করার চেষ্টা করেছে। একই সঙ্গে যে তুমি বলা হয় যে বিভিন্ন সময়ে বাংলাদেশে বিভিন্ন এখন রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা হিংসাত্মক ঘটনা যে সমস্ত ঘটে এবং বাংলাদেশের অভ্যন্তরে যে দাবি করা হয় যে এই বিচ্ছিন্ন ঘটনা বা সহিংস ঘটনার পেছনে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী তারা তৎপরতা চালিয়েছেন বা তারা সীমান্ত পেরিয়ে আবার ভারতে প্রবেশ করেছেন, সেক্ষেত্রে এটাও একেবারেই যে উপেক্ষা করার মতো বিষয় যে আমাদের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী কোনো এলাকায় তারা এরকম ভাবে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য তারা কোনো নতুন ডেরা করেছে কিনা, কিংবা আগরতলাতে সীমান্তবর্তী এলাকাগুলোতে আওয়ামী লীগের যারা নেতা কর্মী রয়েছেন তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখার জন্য তারা নতুন কোনো অবস্থান তৈরি করেছেন কিনা গত 17 মাসে, সেটিও কিন্তু নানা রকম ভাবে ঘুরে ফিরে আলোচনায় আসছে এখন। দেখো, এইভাবে দল পরিচালনা করা, কৌশল করে দেশের মানুষের আস্থা ফিরে পাওয়ার জায়গা, এ তো আমি এরকম খুব খারাপ ভাবে যদি বলতে হয়, তুমি জানো তো যে কয়েদিরা জেলে থেকে তাদের দল পরিচালনা করে, ব্যাপারটা সেরকম হয়ে গেল না? জনসাধারণের আস্থা পেতে গেলে জনসাধারণের কাছে পৌঁছতে হবে। আমি এমন কাজ করব কেন, আমি দেশের আইন ব্যবস্থার কাছে আমি নিষিদ্ধ ঘোষণা কেন হব? সেই নিষিদ্ধ ঘোষণা ঠিক না বেঠিক আন্তর্জাতিক মহলে তোমরা জানান দাও, তাদের ইনভলভমেন্ট দাবি করো। কিন্তু একটা দেশের মাটিকে ব্যবহার করে একটা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে একটা রাষ্ট্রের সম্পর্কের তুমি তোমার মাটি তৈরি করতে গিয়ে সে দেশের মানুষের কাছে ভারতের মানুষের সার্বিকভাবে একটা বিদ্বেষের বার্তা পৌঁছবে, কেন পৌঁছবে? এটা এর দায় কে নেবে? যখন আমাদের বিদেশমন্ত্রী, আমাদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বাংলাদেশের নির্বাচন নিয়ে গণতন্ত্র ফিরে আসুক, শান্তি ফিরে আসুক, ভারত সরকার পাশে থাকবে বার্তা দিচ্ছে, সুষ্ঠু অবাধ নির্বাচন সম্পন্ন হওয়ার আবেদন জানাচ্ছে, একটা সরকার যখন একটা সরকারের পাশে থাকার বার্তা দেওয়া হচ্ছে, সেই সরকারটাকে নিজেদের রাজনৈতিক পরিবেশ ঠিক করতে তুমি সে দেশের মাটি ব্যবহার করছো। তুমি দেখবে, আমার ধারণা এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রক থেকে অবশ্যই কোনো না কোনো স্টেটমেন্ট আসবে আজকের এই ঘটনার পরে, যেটা গতকালকে হয়েছে, যেটা ভারতের গণমাধ্যমে ইতিমধ্যে উঠে এসেছে। তারা যদি প্রশ্ন তোলে, তুমি জানো যে মুস্তাফিজুর রহমানকে নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার কারণে কি টানাপোড়েন চলছে, বিসিসিআই, আইসিসি, বিসিবি, যেখানে বাংলাদেশ তাদের নিজস্ব সার্বভৌমত্ব রাষ্ট্র, নিজস্ব গরিমা অপমানিত বোধ করেছে, ভারতে তাদের নিরাপত্তার অভাব। আইসিসি বলছে যে বাংলাদেশের পতাকা পরিয়ে জার্সি পরে খেলোয়াড়রা, সাংবাদিকরা আসলে নিরাপত্তার অভাব। সেখানে একটা দল, রাজনৈতিক দল, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে নই, এটা যে কোনো দল করলে আমি তাদের বিরুদ্ধে কথা বলতাম। একদমই। তুমি বলছো যে মানে নীতি নৈতিকতা এবং তাদের অবস্থান সেটা যদি জনগণের সঙ্গে সাংঘর্ষিক হয়, সেখানে সমালোচনার জায়গা তৈরি হয়, তুমি সেই পয়েন্ট অফ ভিউ থেকেই বলছো। একেবারে আমি শুধু আমরা একটু দেখে নেব পরমাশিষ্টিক আনন্দবাজার পত্রিকায় গতকালের যে সাংবাদিক বৈঠকটি হয়েছে, সেই বৈঠকটি কিভাবে তারা খবর করেছে। আনন্দবাজার পত্রিকার ডিজিটাল ভার্সনে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা লেখা হয়েছে, খবরের শিরোনাম করা হয়েছে 17 মাস পর হাসিনার আওয়ামী লীগের প্রথম সাংবাদিক বৈঠক ভারতে, ইউনূসকে তোপ বার্তা বাংলাদেশের নির্বাচন নিয়ে। কি লিখেছে আনন্দবাজার? লিখছে যে বাংলাদেশে বর্তমান সংখ্যালঘুদের অবস্থান নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। আওয়ামী লীগের বৈঠকেও সেই প্রসঙ্গ উঠে এসেছে। ময়মনসিংহের দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের কথা বলে মাহমুদের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থ। পত্রিকাটি বলছে, গণবিক্ষোভের জেরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 17 মাস পর প্রথমবার ভারতে বসে সাংবাদিক বৈঠক করলেন তার দল আওয়ামী লীগের নেতারা। তাদের দাবি, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে অক্ষম, সে কারণেই আওয়ামী লীগকে নির্বাচনে লড়তে দেয়া হচ্ছে না। হাসিনার দলের জনপ্রিয়তাকে ইউনূসেরা ভয় পাচ্ছেন, দাবি আওয়ামী লীগের ওই নেতৃত্বের। শনিবার আওয়ামী লীগের নেতা হাসান মাহমুদ এবং মহিদুল হাসান চৌধুরী নয়াদিল্লি থেকে সাংবাদিকদের মুখোমুখি হন। প্রাক্তন বিদেশমন্ত্রী মাহমুদ বলেন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, আমরা সব সময় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি, আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি, কিন্তু এই প্রশাসন থাকলে আওয়ামী লীগ কখনোই ভালো কাজ করার সুযোগ পাবে না। বাংলাদেশের বর্তমান সংখ্যালঘুদের অবস্থান নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকারও। আওয়ামী লীগের বৈঠকেও সেই প্রসঙ্গ
প্রসঙ্গ উঠে এসেছে। ময়মনসিংহের দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের কথা বলে মাহমুদের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থ। এমনকি তার দাবি, আওয়ামী লীগের কর্মীদের হত্যার অভিযোগে অভিযুক্তদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ইউনূসের নির্দেশে। 2024 সালে জুলাই আন্দোলনে প্রায় 1400 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন, ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর হিউম্যান রাইটস এর একটি রিপোর্টে। বৈঠকে এই তথ্যের সমালোচনা করেন মাহমুদ এবং মহিদুল। দাবি, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের প্রধান ভলকার টার্কের তাদের সঙ্গে কথা বলেছিলেন, তারপরেও তাদের বক্তব্য অর্থাৎ আওয়ামী লীগের বক্তব্য ওই রিপোর্টে রাখা হয়নি। পরমাশিস, এই যে তথ্য তুমি শুনলে, তাদের যে দাবি শুনলে, এই দাবির ওপরে তুমি স্পেসিফিক তোমার কোনো নোটস আছে কিনা? আওয়ামী লীগের আমলে বাংলাদেশের সংখ্যালঘুরা কখনো আঘাতপ্রাপ্ত হয়নি, 1 নম্বর পয়েন্ট। বাংলাদেশটা কি কাকে প্রশ্ন করছো? আওয়ামী লীগ নেতাদের? হ্যাঁ, অবশ্যই। বাংলাদেশে এই 17 মাসেই শুধু কি সংখ্যালঘু নির্যাতন হয়েছে? আগে হয়নি, 1 নম্বর পয়েন্ট। বাংলাদেশটা কি শুধু সংখ্যালঘুদের নিয়ে তৈরি? যারা সংখ্যা গুরু আছে তারা কোথায় গেল? যাদের কাছ থেকে আপনারা বিতাড়িত হয়ে আসলেন, বাংলাদেশে কি শুধু সংখ্যালঘুরা আপনাদের সমর্থন দিত? আপনাদের আওয়ামী লীগের ভাইরা নেই সেন্টিমেন্টের সুড়সুড়ি দেওয়া? এটা অদ্ভুত। হ্যাঁ, কাদের কাছ থেকে উৎখাত হয়ে আসলেন? তারা তো আপনাদের একসময় সমর্থক ছিল। তারা তো আপনাদেরই বাংলাদেশের মানুষ। আন্তর্জাতিক সংগঠনের রিপোর্টের উপরে আপনারা সমালোচনা করছেন। কার কাছে তাহলে বিচার চাইবেন? আন্তর্জাতিক সংগঠন, তাদের প্রধানের সঙ্গে আপনারা যোগাযোগ করেছেন, আপনারা বলছেন, কিন্তু রিপোর্টে সেটা উল্লেখ নেই। দায়টা কার? আরে বাংলাদেশের মানুষের কাছে তো আস্থা ফিরে পেতে হবে। আন্তর্জাতিক সংগঠনগুলো তো দেখছে, আপনাদের তো আস্থা বাংলাদেশের মানুষের কাছে নেই। আন্তর্জাতিক সংগঠন কি খায় না মাথায় দেয়? তারা তো মানুষের কথা বলবে না। আরেকটি প্রশ্ন, ডক্টর ইউনূস আওয়ামী লীগের ক্ষমতাকে ভয় পাচ্ছে। আচ্ছা, তাহলে বিএনপির ক্ষমতা কি আওয়ামী লীগের থেকে কম নাকি? বা তাদের জনপ্রিয়তা কি কম? বা অন্যান্য রাজনৈতিক দলের কোনো জনপ্রিয়তা নেই? এজন্য কি আওয়ামী লীগ পরপর 3টি নির্বাচনে বাকি অন্তর্বর্তী সরকার যদি আওয়ামী লীগকে ভয় পায়, আপনাদের যদি বাংলাদেশের মানুষের কাছে আস্থার জায়গা থাকে, আপনারা ফিরে যান, যে নির্বাচন বন্ধ করুন। একইভাবে আওয়ামী লীগ কি বিএনপি কে ভয় পেয়েছিল যে বিএনপি কে বাদ দিয়ে তাদের নির্বাচন করতে হয়েছিল? ফলনে পরিচয়ত বৃক্ষ তোমার নাম কি? 2024-এর 5ই আগস্ট আমরা দেখেছি। বড্ড ইম্যাচিওর বক্তব্য। দিল্লিতে আওয়ামী লীগের এই দুজন ঝানু আওয়ামী লীগ নেতা, তাদের এই বক্তব্য মানে একেবারে ইম্যাচিওর বক্তব্য, যেখানে সংখ্যালঘু তুমি প্রশ্ন তুলে খুবই সঙ্গতপূর্ণ। বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু ছাড়া কি আর ইস্যু নোট করার মতো কোনো জায়গা ছিল না? হ্যাঁ, তাদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে, নির্যাতন হয়েছে, এটাকেও তো সামনে আনা যেত নাকি? একটা ধর্মীয় সুরসুরি আওয়ামী লীগও ভারতের মাটিতে বসে, কারণ এই দেশটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, আর এই দেশটি একটি হিন্দু জাতীয়তাবাদে বিশ্বাস করে, সেই সরকার ক্ষমতায় রয়েছে, সেই কারণে সরকারের সহানুভূতি পাবে বলে কি বিশেষ এটি দৃষ্টি আকর্ষণ, সেই কৌশল? অত সহজ না। ভারত সরকার অতটা বোকা না। ভারত সরকারের যা করণীয় ভারত সরকার বার্তা দিয়ে দিচ্ছে। ভারত সরকারের তরফে ভারতবর্ষের প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে দেখে উঠে দাঁড়ায়। অনেকে হয়তো বিতর্কিত ভাবে বলেছে অন্তর্বর্তী সরকারের প্রধানকে ভয় পায় নরেন্দ্র মোদী। ওটা মূর্খের স্বর্গে বাস করার মতন। ওটা সম্মান প্রদর্শন করেছেন 100 কোটি ভারতবাসীর তরফে রাষ্ট্রপ্রধান হিসেবে সম্মান প্রদর্শন। বয়স সিনিয়র, প্রাজ্ঞতায়, শিক্ষায়, দীক্ষায়, বিনম্রতায় তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছে। কূটনৈতিক ভাবে পররাষ্ট্র নীতিতে যদি অন্তর্বর্তী সরকারের প্রধান ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, স্টেপ নেয়, ভারত সরকারও তার পদক্ষেপ নেবে। সেটা অন্য পর্যায়ে, অন্য কথা। অন্তর্বর্তী সরকার যদি আওয়ামী লীগকে ভয় পায়, ভয়টা কি? একটা দুটো মানুষ, দেশের মানুষের জনসমর্থন, রাজনৈতিক দল, তারা ফিরে গিয়ে তাদের কর্মকাণ্ড শুরু করুক, মুখোমুখি হোক দেশের আইন ব্যবস্থার উপরে, দেশের সাংবিধানিক ক্ষমতার উপরে। এইভাবে হয়? আমার তো জানা নেই। তাহলে কি বলবো আওয়ামী লীগই ভয় পাচ্ছে? এর উত্তর তো 17 বছর দেখলাম, শাটডাউন দেখলাম, ঝটিকা শপথ দেখলাম। ভয় পাচ্ছে কি পাচ্ছে না সেটা তারা ভালো বলতে পারবে। তাদের দিল্লিতে বসে সাংবাদিক সম্মেলন করতে হয় কেন? বিদেশের মাটিতে পিছন থেকে ডিম ছুটতে হয় কেন? এবং সাংবাদিক বৈঠকে শুধু বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুকেই কেন কেয়ার অফ করতে হয়? বিদেশের মাটিতে যারা আওয়ামী লীগের সদস্য আছেন তারা খুব কোট প্যান্ট পরে এসে চিৎকার চেঁচামেচি করেন। দেশকে যদি এতই ভালোবাসেন, দেশে এসে আন্দোলনটা করুন, দেশের মানুষের সমর্থন নিন। তোমার কাছে শেষ প্রশ্ন, পরমাশিস, এই যে আওয়ামী লীগের গত 17 মাসে আমরা তাদের পুরো যে কর্মকাণ্ড সেটা আমরা দেখেছি, বাংলাদেশের মানুষ দেখেছে, বা বিশ্বের যেখানেই বাংলাদেশের সঙ্গে যুক্ত যারা রয়েছেন বা বাংলাদেশের রাজনীতি নিয়ে যাদের আগ্রহ রয়েছে, প্রত্যেকেই বাংলাদেশের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড দেখেছেন। সেখানে রাজনৈতিক
অচলাবস্থা, নির্বাচনের এই মুহূর্তে পরিবেশ আছে কি নেই, আওয়ামী লীগ কিভাবে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করা হয়েছে, গোটা বিষয়টি কিন্তু সকলের সামনে প্রকাশ্যে এসেছে। আমি একেবারে সুনির্দিষ্টভাবে তোমাকে প্রশ্ন করতে চাই, তুমি কিভাবে, তুমি তোমার এই রাজনৈতিক যতটা তুমি রাজনীতি বোঝো বা এই ভারত বাংলাদেশের সম্পর্ক বোঝো বা কিংবা আওয়ামী লীগের রাজনীতি তুমি যতটা জানো, এইভাবে যে কৌশলে আওয়ামী লীগ এগোচ্ছে বা 17 মাস আমরা দেখেছি তাদের এই যে বিভিন্ন রকমের গোপন স্টেটমেন্ট, ভারতীয় গণমাধ্যমে আসা, এই যে তাদের কৌশল, এই কৌশলে কি সত্যি বাংলাদেশে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করছে, নাকি আরো তাদের চ্যালেঞ্জের মুখোমুখি করছে তাদের এই তাদের এই কৌশল, মানে বাংলাদেশে ফিরে যাওয়ার যে কৌশল তারা অবলম্বন করছে সেই কৌশলে তারা সফল হবে, না এটা আবার তারা? দেখো, পেছন থেকে ছুরি মারলে আঘাতপ্রাপ্ত হয়, আবার মরেও যায়, তো মানুষ মৃত হয়ে যায়। সেই পিছন থেকে ছুরি মারার ঘটনায় একটা ব্যক্তি আঘাতপ্রাপ্ত হতে পারে, একটি ব্যক্তি মারা যেতে পারে, কিন্তু সেটা কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকে না। ষড়যন্ত্র করে, কৌশল করে এইভাবে জায়গা পাবে কিনা বাংলাদেশের মানুষের কাছে বা মনে বা ইতিহাসের পাতায়, লক্ষাধিক প্রশ্ন থাকবে। এরকম ভাবে সম্ভব না। সত্যি কথা বলতে হয় কি জানো, আমি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করি না, আমি রাজনীতির লড়াইটা দেখি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে একটু রাজনীতির লড়াইটা দেখা উচিত, পিছন থেকে না, সামনে থেকে। তুমি জানো, অতি সম্প্রতি কলকাতায় আইপ্যাকের দপ্তরে বিষয়টি নিয়ে এখন সুপ্রিম কোর্টে লড়াই চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় সব জেনেও কিন্তু সেই ইডি যেখানে হানা দিয়েছিল, অনেকে বলছে মুখ্যমন্ত্রী হিসাবে গেছেন, উনি বলছেন না, আমি দলের সুপ্রিমো হিসাবে গেছি। আইপ্যাক একটি পরামর্শদাতা সংস্থা। লড়াইটা এরকম মাঠে ময়দানে নেমে করতে হয়। সেখান থেকে তিনি তার প্রয়োজনীয় ফাইল নিয়ে বেরিয়ে এসেছেন, বলছেন তার স্ট্র্যাটেজিক্যালি, দলের স্ট্র্যাটেজিক্যালি কাগজপত্র আমি নিয়ে এসেছি, প্রকাশ্যে নিয়ে এসেছেন। অন্য এক দেশে থেকে, অন্য এক জায়গায় থেকে লুকিয়ে চুরিয়ে পিছন থেকে যুক্তরাষ্ট্রের মাটিতে ডিম ছুঁড়ে ঝটিকা সফর করে, ঝটিকা মিছিল, শাটডাউন নাম দিয়ে আমরা যখন সিনেমা দেখি টেলিভিশনের পর্দায় বা সিরিয়াল দেখি, বারবার বিজ্ঞাপন চলে আসলে আমরা বিরক্ত হই। এরা এখন বিজ্ঞাপনের জায়গায় চলে গেছে। পরমাশিস, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি তো সময় জুড়ে আমাদের দর্শকদের সামনে তুমি তোমার মূল্যবান বিশ্লেষণ করলে। প্রিয় দর্শক, শেষ করব, এই সংকটের প্রায়শ্চিত্ত শেখ হাসিনা একা করছেন এমন নয়। গত 15 বছরের এই অপশাসন ব্যবস্থা গোটা বাংলাদেশকে এক গভীর রাজনৈতিক সংকটে ফেলেছে। আজ সেই সংকট থেকে বেরোতে হলে শুধু সস্তা অভিযোগের রাজনীতি করলে চলবে না, শুধু আমরা ফিরবো বললেও চলবে না। আওয়ামী লীগকে আত্মসংশোধন করতেই হবে। বর্তমান বাংলাদেশকে মেনে নিয়ে নতুন করে ভাবতে হবে বাংলাদেশে তাদের ফেরার রাজনীতি, আর না হলে বাংলাদেশের এই প্রাচীনতম রাজনৈতিক দলটি আরো পিছিয়ে পড়বে সময়, বাস্তবতা আর ইতিহাসের কাছে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গের বিষয় নিয়ে। প্রতিদিনকার মতো এই বিশ্লেষণের কোন অংশের সঙ্গে আপনি সহমত বা কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত, সেটি লিখে জানাতে ভুলবেন না মন্তব্যের কলামে। আর এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে চ্যানেলে নতুন এলে পুরনো ভিডিও দেখে চ্যানেলটি যদি ভালো লাগে চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের প্রতিদিনকার ভিডিও নিয়ম করে ইউটিউব এবং পরে আমরা ফেসবুকে আপলোড করি, দেখার আমন্ত্রণ রইল। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন।